তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। ঠিক হবে না কবিরাজ, আমি শুধু মৃত্যুর জন্যই অপেক্ষা করছি। মরণ রে তুহু মম শ্যাম সমান। আচ্ছা কবিরাজ, রবীন্দ্রনাথের মতো এমন করে মৃত্যু চিন্তা কেউ বিশ্লেষণ করেনি, তাই না? মৃত্যু অমোঘ সত্য, তা নিয়ে অযথা ভেবে কি লাভ? জন্ম হলে মৃত্যু তো আসবেই। না না না, মৃত্যুর কাছে আমার তেমন কোনো অভিযোগ নেই। পূর্বপুরুষরা বলে গেছেন মানব জন্ম সাধের জন্ম। আসলে কি তাই? আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌমিকের চাপে যম আসার পূর্বেই মানুষ টের পায় যম যন্ত্রণা। এর থেকে মুক্তি নেই। জমিদার বাবু, আজকে থাক না এসব কথা। জানি না আজ কেন মৃত্যু নিয়ে কথা বলতে ইচ্ছা করছে। উপনিষদের আর্য ঋষিরা যমরাজকে জ্যোতির্ময় পুরুষ রূপে বর্ণনা করে গেছেন। আচ্ছা মোহর, তোমাদের শাস্ত্রে কেমন তিনি? আমাদের হচ্ছেন আজরাইল, প্রধান 4 জন ফেরেশতার একজন তিনি। ফেরেশতারা নূরের তৈরি। সাধারণ লোকের ধারণায় তবে তিনি কদাকার কুৎসিত কেন? এটা বোধহয় প্রতীকী রূপ। মানুষের প্রিয় পরিচিত জীবন থেকে যে বিচ্ছিন্ন করে, আপাত দৃষ্টিতে সে তো নিষ্ঠুরী। ঠিক তাই, জীবের সৃষ্টি মৃত্যুর খাদ্য হিসাবে, এটাই সত্য। মাঝের যা কিছু সব চোখের নেশা। আপনার মতো এত গভীরভাবে কখনো ভাবিনি, তবে শেষ পর্যন্ত সাহসী থাকলে হয়তো বলতে পারবো, এসো বন্ধু, তোমার অপেক্ষাতেই আছি। জানো মোহর, তুমি আমি ভিন্ন ধর্মের মানুষ হলো তোমার আমার বোধ চৈতন্য এক সুরে গাথা। তাই তো তোমার সঙ্গে কথা বলে শান্তি পাই। কোথায় যেন একটা দারুণ মিল খুঁজে পাই। হয়তো কোনো একদিন আমাদের বিচ্ছেদ ঘটে যাবে, তারপর ভিন্ন এক জগতে তোমার সাথে আমার হয়তো মিলন হবে। সে এমন এক জায়গা যেখানে জাত নেই, ধর্ম নেই, শুধু আনন্দ আর আনন্দ। আম্মা, আমার দুটো করে খুবই জব্বর। দুধের গাড়িটা তো খুবই ভালো জাতের, আর কুরবানিটা খুবই ভালো। হ্যাঁ, তার জন্য তো দামটাও ভালো পড়লো। সে পড়ুক, তুমি শহরে দারোগা হয়েছো, এতদিন পরে গ্রামে এসেছো, এবারও কি খাসি কোরবানি দেবে নাকি? গ্রামে সবাইকে কি খাওয়াতে হবে না? তা তো বটেই, তা তো বটেই। গরু কুরবানি দিলে তোমার নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়বে ভাইজান। সবাই বলবে ইংরেজদের দালালি, মানে যে বড় চাকরি করে এক গাদা টাকা কামাচ্ছে। তোমার ইজ্জত কত বেড়ে যাবে ভাইজান। যাকে কোরবানির জন্য মুন্সি সাহেবকে বলে রেখেছিস তো? আরে তোমাকে ওগুলো নিয়ে একদম ভাবতে হবে না, সব ব্যবস্থা করে পাকা আছে। কোরবানির গরুটা দেখেছো সুলেমান? হ্যাঁ, দেখবো না কেন চাচি, খুব ভালো জাতের, তার জন্য দামটাও বেশি পড়লো।
বরাবরের সঙ্গে এবারে ব্যাপারটা আলাদা, এটা কেন বুঝছেন না? মায়া পড়া তো খুব ভালো চাচি। যে গরু কোরবানি হয় তার উপরে মায়া না পড়লে আল্লাহ তাআলা যে কোরবানি গ্রহণ করেন না। যত বেশি মায়া তত কোরবানি সার্থক। কিরে সুলতান, ঠিক বলেছি না? কর্তা, মল্লিক সাহেব, ওই বলছি যে রাত অনেক হলো, এবার উপরে যান। দাসী দুবার এসে ডেকে গেছে। অনেক রাত হলো না, যাও তুমি যাও। বাড়িতে বউ ভাতের থালা নিয়ে বসে আছে, বেশি রাত করো না, যাও। আপনারও যাওয়া দরকার, ভাবি সাহেব অপেক্ষা করছে। তুমি জানো না তোমার ভাবি অসুস্থ, চিররুগ্ন, তার রাত করার উপায় নেই। আম্মাও মাঝে মধ্যে উপোস থাকেন। আমার যখন খুশি আমি খেয়ে নেব। এইভাবে অনিয়ম করলে শরীর খারাপ করবে যে। আমার আর শরীর থাকা না থাকা দুই সমান। বড় ভাই ভাবি চলে গেল, আম্মাও বেহেশতের পথে পা বাড়িয়ে, আর স্ত্রী জীবিত থেকেও মৃত। আমার আর শরীর দিয়ে কি হবে? কাল ঈদ, আত্মীয় স্বজন কেউ আসবে না? না, কেউ না, কাউকেই দাওয়াত দেই। মল্লিক বাড়ির সেই সুদিন আর নেই, নেই রমরমা। ওসব করতে পয়সা লাগে, পয়সা। একবার ভেবেছিলাম সব বেচে দেব, সব। ঢাকায় কিংবা কলকাতায় চলে যাব, ঘোড়া কিনব, ঘোড়া, রেসের ঘোড়া, প্রচুর মুনাফা। সে কি, আপনি চলে গেলে? তর্করত্ন, রাজা চলে যায়, রাজ্য আটকায় না। আবার কাউকে পেয়ে যাবে মোসাহেবি করার জন্য। তবে আমি যাচ্ছি না। আমার যাওয়ার ইচ্ছেটাকে গলা টিপে মেরে দিয়েছি। বাঁচা গেল, আশ্বস্ত হলাম। তোমার কথা ভেবে নয় বুঝবো, আমি আমার নিজের কথা ভেবে ইচ্ছেটাকে মেরে দিয়েছি। ছেলে নেই, কুলে নেই, কি হবে অত টাকা টাকা করে? তবে একটা কিছু তো চাই, যাতে জমিদারির এই পড়ন্ত বেলায় নিজের নামটা সূর্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে। কি বুঝলে না? সব পেয়েছি, অর্থ পেয়েছি, সালাম পেয়েছি, শুধু পাইনি ইজ্জতের সরকারি সিলমোহর। মানে? একটা উপাধিও আমার কপালে জোটেনি। অথচ ইংরেজরা কত লোককে রায় বাহাদুর, নবাব বাহাদুর, রায় সাহেব উপাধি দিচ্ছে, কত খ্যাতি, কত নাম হচ্ছে তাদের। অথচ আমার কপালে কিছুই জুটল না। এই আমি কি ইংরেজ শাসকের সমর্থক নই? এই আমি আছি বলেই নয়নতারা গ্রামে বিপ্লবীরা দাঁত ফোটাতে পারছে না। সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু ওই ইংরেজ বাহাদুর যে কেন বুঝতে পারছে না সেটাই বুঝছি না। এতদিনে তো আপনার ওই অনেকগুলো বাহাদুর পাওয়ার কথা ছিল নাকি? আমি জানি ব্যাপারটা। ওই দারোগা একাই খিটটা খেতে চেয়েছে। আমার জন্য একটু তদবির করলে অথচ কাজটা হয়ে যায়। এবার ভাবছি ছোটলাট ঢাকা এলে তার সাথেই সরাসরি দরবার করব, না হয় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। শুধু শুধু ওই ঝামেলা না করে দারোগাকে বশ করুন। দারোগা সরকারি চাকরি করে, উপরওয়ালাদের সঙ্গে তার কত উঠা বসা। যদি একবার আপনার কথা বলে দেয়। কিভাবে বশ করব? বেটা দারোগার পায়ে তেল মালিশ করব? ওই বেটা দারোগার জন্য অবিনাশ পুষ্পবতীর কেসটায় একটা টাকাও আমি পেলাম না, রায় বাহাদুরও পেলাম না। ওই বেটা দারোগা যদি পুষ্পকে না মারতো। যা হবার হয়ে গেছে, ওসব ভুলে যান, নতুন করে ভাব শুরু করুন। শুনেছি ওই সোমনাথ বুদ্ধির ছেলে তার দলবল নিয়ে অন্ধকারে দাপিয়ে বেড়াচ্ছে। নতুন করে ওদের ধরবার জন্য একটা ফাঁদ তৈরি করুন। আমি লড়বো স্বদেশীদের সাথে? বাড়িতে একটা গাদা বন্দুকও নেই, পৈতৃক প্রাণটা যে এখনো আছে সেটা বুঝি তোমার সহ্য হচ্ছে না? না
বুঝছেন না, সমঝোতা করে নিলেই হলো। যখন সময় হবে তখন নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারাটা বুঝে নিলেই হলো। কথাটা তুমি মন্দ বলো না। ওর টাকার খায় আর আমার চায় রায় বাহাদুর পদবী। কিন্তু সমঝোতাটা হবে কি করে? কি করে কি করে? পেয়েছি, দেখি চালটা দিয়ে। পাথর মিলেছো? আপনি ছাড়তেন? দেখেছো কি সুন্দর সুবাস বেরোচ্ছে। একদিন থেকে রোজ গা থেকে হাতে নিয়ে গন্ধ থেকে এত দেরি করে এলে কেন? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমার বুঝি ঘুম পাই না? ও মা, আপনি কি ছোট বাচ্চা নাকি যে আপনাকে ঘুম পাড়াবো? আর শহরে কে আপনাকে ঘুম পাড়াতো? খুব মুখে মুখে চোপা করছে, তাই না? কোথায় বিদেশ থেকে স্বামী আসলে একটু আদর সোহাগ করবে, তা না হয় চোপা? না না, আমি চোপা করিনি তো, বিশ্বাস করুন। এরকম করলে কিন্তু আমি আর আসবো না। দিনের বেলা উনি আসতে পারবে না, সন্ধ্যাবেলা আসতে পারবে না, রাতের বেলা দেরি করে আসবে। তাহলে আমার আসার মানেটা কি? এতগুলো লোকের সামনে কি করে আসতাম? আব্বা, বড় ভাইজান তাদের সামনে দিয়ে আসলে ওনারা কি বলতো? আজকে তো একটু তাড়াতাড়ি আসতে পারতো। আম্মা আবার নারকেল কুটতে বলল। কাজ সেরে গোসল করে চুপি চুপি আতর মেখে তারপর আসলাম। সময় লাগবে না? তুমি পুকুরে গিয়েছিলে? যদি সাপে কাটতো? আমার কিচ্ছু হবে না। শোনো, আমি তোমাকে বারণ করছি, তুমি যাবে না। তোলা পানি দিয়ে হাত মুখ ধোবে, ঠিক আছে? বললাম তো আমার কিচ্ছু হবে না। আর হলেই বা আমি তো আপনার কাঁদো। না, তুমি আমার সুন্দর বউ। হয়েছে, আবার সে এখন কুকাম। কেন? এতে দোষের কি আছে? আমি শুনেছি ওসব করলে অকল্যাণ হয়। আমি জানি। ঘোড়ার ডিম জানো, অশিক্ষিত কোথাকার। আমি কলেজে পড়ার সময় স্বামী স্ত্রীর অশিক্ষা, কুসংস্কার এগুলো নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলাম। এখন দেখি আমার কপালে জুটলো সে একটা গেও ভুল। আপনি রাগ করবেন না। কেন? কেন রাগ করবো না? তুমি আমার কোন কথাটা শোনো? তুমি যাও, আমার কাছে যে ঘুমাও, যাও। না, আমি যাব না। শোনো, আমার কথা অবাধ্য হয় না। আর তাছাড়া এই রাত দুপুরে আমার চেল্লাচিল্লি করতে একদম ভালো লাগছে না। যাও, তুমি মায়ের কাছে যে ঘুমাও, যাও। কি হলো, গেলে না?
ঠিক আছে, আমি এবারের মতো তোমাকে মাফ করে দিলাম। আর কখনো এরকম করবে না, ঠিক আছে? কখনো না। চা হলো? অনেক বেলা হয়ে গেল ভাইজান, কখন উঠেছ? বস, চা হচ্ছে। চা? এই বাড়িতে চা? হ্যাঁ, এই বাড়িতে চায়ের সেরকম রেয়াজ নেই বলে ঢাকার থেকে চা পাতা নিয়ে এসেছি। বাড়িতে গরু আছে, দুধও জুটে যাবে, আর সাথে একটু চিনি কি গুড় সেটাও মিলে যাবে। ব্যাস হয়ে গেল ফার্স্ট ক্লাস চা। তোমার দেখছি বেশ চায় নেশা আছে ভাইজান। হ্যাঁ, ঢাকায় থাকলে তো সারাদিনে 2-4 কাপ চা এমনিই খেয়ে নি। কেন, তুই চা খাস না? এই চাকরিতে ঢোকার পর থেকে খাচ্ছি। তাছাড়া কলেজের সময় একটু একটু খেতাম আর কি। আচ্ছা, বানাচ্ছে কে? কেন, তোর ভাবি? হ্যাঁ, তোর ভাবি আর কিছু রান্না বান্না পারুক বা না পারুক, চাটা মন্দ বানায় না। চা, চিনি, দুধ সব একদম মাপসই। কিরে আমান, গেছিলি? হ্যাঁ, মুর্শির বাড়ি থেকে আসছি। তা সাথে নিয়ে আসতে পারলি না? আরে তাকে বাড়ি পাওয়া গেলে তো, তাকে তো আর পাওয়াই গেল না। পাওয়া গেল না মানে? মুন্সিকে না বলা ছিল যে এবারে গরু সে কোরবানি দেবে। বলা থাকলে হলো, পাশের গ্রামে মনে হয় মোটা টাকা পেয়েছে। বাড়ির লোক অবশ্য বলছে মেয়ের নাকি অসুখ, তাই তাকে দেখতে গেছে। ওমা, কোরবানি করার দায়িত্ব নিয়ে? ভালো হয়েছে, এবার আমি কোরবানি করব। তুই পারবি? পারবো না কেন? অবশ্যই পারবো। আর তাছাড়া নিজের হাতে কোরবানি সোয়াদই আলাদা। দেখ বাবা, জীবনে তো করিস না, পালা পার্বণের দিনে শুধু শুধু কোনো অঘটন ঘটাস না। যদি সেরকম হয় তাহলে গরু কোরবানির দরকার নেই। তুমি কি আমাকে বাচ্চা ভাবো নাকি আম্মা? তুমি তো আমার যে জানোই, আমি যখন বলেছি তখন আমি কোরবানি করব। সুতরাং আর কথা বাড়িও না। সব কিছুতে একদিন কোরবানি করার একটা নিয়ম কানুন আছে। ওটা কত সোজা নাকি? যেই কাজ জীবনে কখনো করিসনি সেটা হুট করে একা একা করতে যাও কি ঠিক? ভাল লাগে না। বুবু, ছেলের কথা মনে পড়ছে? কতদিন হয়ে গেল ছেলেটা এবারই মুখে হলো না। ভেবেছিলাম অন্যদিন না আসুক, ঈদের দিন অন্তত ওই বাড়িতে আসবে। তুক করছে বুবু, নিশ্চয় তুক করছে। তোমার বিয়ান যে বজ্জাত মেয়ে মানুষ, আমি নিশ্চিত নিশ্চয় তুক করছে। ওদের আর দোষ দিচ্ছিস কেন? দোষ তো আমার নিজের ছেলের। ও লজ্জাও করে না, সম্মানেও বাঁধে না শ্বশুর বাড়িতে পড়ে থাকতে। বুবু, ফুলের কি আর সেই বোধ আছে? ওকে তো তুক করেছে। শুনেছি অন্তরা এক ভাবি গুনিন বাড়ির মেয়ে। আমার তো মনে হয় তাকে দিয়েই সব কাজ করাচ্ছে। তাছাড়া আর কি হবে? যে ছেলে আমার কাজ ছাড়া হতো না সে কিনা বাড়ি ছেড়ে চলে গেল। এমন দিনও বাড়ি এলো না। ওসব খারাপ কাজ করার ফল হাতে নাতে পেয়েছে। ছেলে হয়েছে, তাও আবার ঠোঁট কাটা। সে কাটা ঠোঁট জুটতেই তো ঢাকা গিয়েছে। আমি খবর নিয়েছি, ওদের টাকার গরম হয়েছে। আসলে ওর চাকরিটা তো ওর বড় ভাই দিয়েছে, তাই ওদের তেল মারছে আর অন্যদের গরম দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোরা কি আমার ফুলকে আমার বুকে ফিরিয়ে দিতে পারিস না? মায়ের থেকে কি শাশুড়ির জোরে এত বেশি? বুবু, ফুল তো এখন অনেক টাকা মাইনা পায়। সে কি পারে না একবার নিজে নিজে তোমাকে দেখতে আসতে? আসবে কি করে? ওর শ্বশুর তো মোহর আলী মহা ধুরন্ধর লোক, কিছুতেই সে ওকে আসতে দিবে না আমার কাছে। এমন একটা কিছু করো যেন ফুল এখানে আসতে বাধ্য হয়।
একবার যদি এখানে আসে তাহলে দেখবো যাই কি করে, দেখবো অন্তরা আর ওই ঠোঁটকাটা ছেলের জোর কত। তাহলে এক কাজ কর না, যতদূর জানি অপারেশনের পর ফুল বউ বাচ্চা নিয়ে নয়নতারা গ্রামে ফিরবে, তারপর আবার ঢাকায় চলে যাবে। এই ফাঁকে একটা চিঠি দেওয়ার ব্যবস্থা করো শ্বশুর বাড়িতে, যাতে ফুল একবার এ বাড়িতে আসে। ঠিকই বলেছো, এমন ভাবে চিঠিটা লিখতে হবে যেন পড়েই এখানে চলে আসে, অবহেলা না করে। বেশ, তো এমন ভাবে চিঠিটা লিখবি যাতে ফুল চিঠিটা পড়ে দৌড়ে এ বাড়িতে চলে আসে। যতই হোক আমি তোর মা, কিন্তু চিঠিটা তো শ্বশুর বাড়িতে দিয়ে আসবি, তাই না? ওরা যদি চিঠিটা না দেয় কিংবা চিঠিটা যদি চেপে যায়? আমার মনে হয় না ওরা চেপে যাবে। তাছাড়া আমরা যদি পরে বলে দিই তাহলে তো ফুলের চোখে ওরা খারাপ হয়ে যাবে। দেখি না কি হয়। আমি রান্নাঘরে গেলাম, তুমি আসো। কি হলো, কি ভাবছো? দেশের কথা? হ্যাঁ, ওই আর কি। জানো, আমাদের বাড়িতে ঈদের দিনে কত মজা হয়। খাসি কোরবানি হয়, সুলেমান ভাই ভাবি সবাই সেখানে যায়। এবার তো গুল ভাবিও থাকবে। আমার বাড়িতেও হয়, তবে জাঁকজমক হয় না। তোমাকে যেতে ইচ্ছে করছিল, বললেই পারতে, দু একদিনের জন্য ঘুরে আসা যেত। আরে না, বললেই কি যাওয়া যায় নাকি? তাছাড়া খরচেরও তো একটা ব্যাপার আছে। তার উপর ছেলেকে নিয়ে এতটা পথ যাওয়াও তো একটা ধকলের ব্যাপার। আচ্ছা, তোমার কি মনে হয় আব্বা আম্মা আমাদের কথা নিয়ে ভাবছে? তারা হয়তো নিজেদের নিয়েই ব্যস্ত, আমাদের কথা হয়তো চিন্তাই করছে না। তোমার আব্বা ভুলে যাবে, আমার আর তোমার কথা ভুলে যেতে পারেন, তার নাতির কথা ভুলবেন না কিছুতেই। তাহলেও উপায় নেই, আইন বড় কড়া, পাত্র খোঁজ করো। আমার মেয়ে কমলাকে নিয়ে কোনো সমস্যা হবে না, যে করেই হোক একটা কেরানির পাত্র জুটে যাবে। কিন্তু সমস্যা হবে নাতনি লাইলিকে নিয়ে। কেন? পুলিশে চাকরি করা বাপের মেয়ে, তার উপরে ইংরেজদের মিশনারি স্কুলে পড়ছে। ওর জন্য তো অবস্থাপন্ন ঘরের শিক্ষিত দুলা চাই, হাতে সময়ও বড় কম। হাত গুটিয়ে বসে না থেকে উঠে পড়ে লাগো। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।